ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022। এটা ফেব্রুয়ারি মাসের জন্য। এটাকে 2022 সালের পার্ট 2ও বলতে পারো। দশম শ্রেণী গণিত, যার পূর্ণমান হচ্ছে 20। তো ক্লাস 10-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে। আর আজকে যারা চ্যানেলে নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 1 নম্বর দাগের কি বলছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। তো 1-এর ক কি বলছে দেখো, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ প্রথম বছরের সুদের সমান। কেন বলো তো? কারণ সরল সুদের ক্ষেত্রে কিন্তু প্রতি বছর এই সুদের মান বা সুদের পরিমাণ একই থাকে। তো দেখে নাও কিভাবে উত্তরটি লিখতে হবে। তো দেখো আগে খাতার উপরে এরকম হেডিং করবে, তারপরে 1-এর ক নম্বর দাগের উত্তরটি এভাবে লিখবে, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ ড্যাশ দিয়ে সঠিক অপশান ডি এবং উত্তরটি হবে প্রথম বছরের সুদের সমান। ব্যাখ্যা দিয়েছি দেখো কেন, কারণ সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদের পরিমাণ প্রতি বছর সমান থাকে। সেই জন্য যেহেতু প্রতি বছর সুদের পরিমাণ সমান থাকে, তাহলে পরে প্রথম বছরের যে সুদ হয়েছে সেরকম সেই সুদটাই কিন্তু প্রতি বছরই হবে। বুঝতে পেরেছো? সেই জন্য প্রথম বছরের সুদের সমানই কিন্তু হবে। এই পর্যন্তই কিন্তু উত্তর। এই যে ব্যাখ্যা দিয়েছি এটা কিন্তু উত্তরের সঙ্গে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখো 1-এর খ কি বলছে, কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। তো এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 100 টাকা। তো চলো কেন এই উত্তরটি সঠিক হলো দেখে নিই। তো দেখো 1-এর খ উত্তরটি তোমরা এভাবে লিখবে, কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ হবে ড্যাশ দিয়ে সঠিক অপশন ডি এবং উত্তরটি হবে 100 টাকা। তো এই পর্যন্তই কিন্তু উত্তর। ব্যাখ্যা দিয়েছি তোমাদের বোঝার জন্য, এই ব্যাখ্যাটি কিন্তু উত্তরের সঙ্গে কখনোই জুড়ে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো দেখো বুঝে নাও ভালো করে। দ্বিতীয় বছরে মূলধন কত বলেছে? 140 টাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর প্রথম বছরে মূলধন বলেছে 120 টাকা। অতএব 1 বছরে সরল সুদ কত? দ্বিতীয় বছরেরটা থেকে প্রথম বছর যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো, অর্থাৎ 140 থেকে 120 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে পরে কত পাচ্ছি? 20 টাকা। এটা হচ্ছে 1 বছরে সরল সুদ। আর আমরা জানি সরল সুদ কিন্তু প্রতি বছর একই থাকে। অতএব মূলধনের পরিমাণ প্রথম বছরে যে 120 টাকা ছিল, 1 বছরে সরল সুদের হারে 120 টাকা হয়েছিল, আর সুদ পেয়েছি আমরা 20 টাকা। তাহলে পরে মূলধনের পরিমাণ 120 থেকে যদি 20 টাকা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব। দেখো বিয়োগ করে আমরা কত পেলাম? 100 টাকা। কেন বলো তো এই 20 টাকাটা প্রথম বছরের থেকে বিয়োগ করলাম? কারণ আমরা এর আগেই বললাম যে সরল সুদ কিন্তু প্রতি বছরই একই থাকে। বুঝতে পেরেছো? তো 100 টাকা কোন অপশানে আছে? অপশান নম্বর ডি আছে। সুতরাং অপশান নম্বর ডিটি হবে সঠিক। এবার দেখো 1-এর গ কি বলছে, বার্ষিক p% সরল সুদের হারে p টাকার 1 বছরের সুদ হবে। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, অর্থাৎ p²/100 টাকা। তো কেন এই উত্তরটি সঠিক হলো চলো দেখে নিই। তো দেখো 1-এর গয়ের উত্তরটি এভাবে লিখবে, বার্ষিক p% সরল সুদের হারে p টাকার 1 বছরের সুদ হবে ড্যাশ দিয়ে অপশান নাম্বার সি এবং উত্তরটি p²/100 টাকা। এভাবে উত্তরটি লিখবে। এই পর্যন্তই কিন্তু উত্তরটি শেষ হবে। ব্যাখ্যাটা তোমাদের বোঝার জন্য এটা উত্তরের সঙ্গে দেওয়ার দরকার নেই। দেখো আমরা জানি কি I = PRT/100, এটাই সূত্র আমরা জানি সুদ নির্ণয়ের, সরল সুদ নির্ণয়ের সূত্র। এখানে p অর্থাৎ আসল কত বলে দিয়েছে? p বলেছে, সেজন্য আসল p সমান আমরা p লিখলাম। ওকে, এবারে দেখো আর অর্থাৎ বার্ষিক সুদের হার কত বলে দিয়েছে? যে এখানে বলেছে 1 বছরের সুদ হবে, বলছে p% সরল সুদ, সেই জন্য বার্ষিক সুদ আর এখানে p%ই লিখলাম। এবারে টি সময় কত বলেছে? 1 বছর, সেই জন্য 1 বছর এখানে লিখলাম টি। অতএব দেখো I অর্থাৎ সুদ সমান কত? PRT/100। এখানে p জায়গায় তো p সমান p, এখানে p লিখে দিয়েছি। এবারে দেখো আর এর জায়গায় কি লিখবো? আর হচ্ছে p%, তো আর এর জায়গায় আমরা p লিখলাম। আর সময় হচ্ছে 1, এখানে টি এর জায়গায় লিখলাম 1, আর নিচে হচ্ছে 100। এবারে p আর p গুণ করলে কত হচ্ছে? p², আর 1-এর সঙ্গে গুণ করলে তো p²ই থাকে, অর্থাৎ p²/100। তাহলে পরে সুদ আমরা কত পেলাম? p²/100। এই যে p²/100 অপশানটি কত নম্বর অপশানে আছে? অপশান নাম্বার সি, সেই জন্য অপশান নাম্বার সি উত্তরটি হবে সঠিক। এবার দেখো 2 নম্বর দাগের কি বলছে, সত্য বা মিথ্যা লেখো। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। তো দেখো 2-এর ক কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2x টাকা t বছরের সুদ আসল 2x + x R t / 100 টাকা।
তো এই যে বিবৃতি এটা কিন্তু একটা সত্য বিবৃতি হবে। তো ঠিক আছে, তো কেন সত্য বিবৃতি হলো চলো আমরা দেখে নিই। তো দেখো 2 ক উত্তরটি এভাবে লিখবে, আগে যে বিবৃতি আছে এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, ঠিক আছে। উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য, এই পর্যন্ত লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হবে। ব্যাখ্যা দিয়েছি তোমাদের বোঝার জন্য। তো দেখো এখানে আসল কত বলেছে, আসল বলেছে হচ্ছে 2x টাকা। তো এখানে আসল সমান ব্র্যাকেটে লিখেছি পি, এটা হচ্ছে কত 2x টাকা। ওকে, এবারে বার্ষিক শতকরা সুদের হার যেটাকে আমরা আর বলে চিহ্নিত করি, তার সেটা কত বলেছে ক্যাপিটাল R/2%। তো দেখো সেটা লিখেছি ক্যাপিটাল R/2%। আর সময় বলে দিয়েছে টি বছর, সেই জন্য সময়টাকে আমরা এখানে সমান সমান টি। আমরা কি জানি না আই অর্থাৎ সুদ সমান PRT/100। তো এখানে প্রত্যেকটার মান আমরা বসিয়ে দেবো। দেখো পির মান জানি, তারপরে আর এর মান জানি, টি এর মান তো জানি, সময় এখানে টি বলে দিয়েছে। তো পি এর জায়গায় আমরা লিখেছি 2x, আর এর জায়গায় লিখেছি ক্যাপিটাল R/2, আর টি এর জায়গায় তো টি আছে ডিভাইডেড/100। দেখো এই 2 আর 2 কেটে গেল, তার মানে উপরে থাকছে x/t/100। এইটা এখানে লিখেছি x/t/100 টাকা। এবারে আমরা এটা কি পেলাম, সুদ পেলাম। আর আসল আমরা কি জানি, আসল হচ্ছে 2x টাকা। তাহলে পরে সুদ আসল, দেখো অতএব সুদ আসল সমান লিখতে পারি আসল যোগ সুদ। আসল হচ্ছে 2x প্লাস সুদ পেলে আমরা কি পেয়েছি সুদ x/t/100, এইটার যোগফল এত টাকা। এটাই কিন্তু আমাদের যে বিবৃতি ছিল সেটাতে বলা আছে, অর্থাৎ এই বিবৃতিটা সঠিক আমরা দেখতে পাচ্ছি, সেজন্য প্রদত্ত বিবৃতিটি সত্য। এবার দেখো 2 খ কি বলছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 10%। এই যে বিবৃতি এটাও কিন্তু একটা সত্য বিবৃতি। চলো কিভাবে উত্তরটি লিখতে হবে এবং কেন এটা সত্য হলো চলো আমরা খাতাতে দেখে নিই। তো দেখো 2 খ উত্তরটি এভাবে লিখবে, এখান থেকে এই পর্যন্ত বিবৃতি যেটা আছে সেটা লিখে নেবে। উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য, এই পর্যন্তই কিন্তু উত্তর, ব্যাখ্যা দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তো দেখো ধরি যেহেতু এখানে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, এখানে মূলধন বলা নেই সেজন্য আমরা এখানে ধরে নিয়েছি মূলধনটি। ধরি মূলধন অর্থাৎ পি সমান কত x ধরে নিয়েছি। ওকে, এবারে বলছে মূলধন দ্বিগুণ হলে, দেখো এখানে বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, যদি মূলধন দ্বিগুণ হয়, মূলধন দ্বিগুণ হলে হবে এই যে x টাকাটা দ্বিগুণ হলে হবে 2x টাকা। ওকে, অর্থাৎ মূলধন যদি দ্বিগুণ হয়, সুদের পরিমাণ আমরা যেটাকে আই বলে চিহ্নিত করি সেটাকে আমরা কি লিখতে পারি না, মূলধন দ্বিগুণ হয়েছে তার থেকে যদি প্রথমের মূলধনটা বাদ দিয়ে দিই তার মানে বাকিটা সুদ, তাহলে 2x থেকে x টাকা বিয়োগ করে দিলাম, অর্থাৎ x টাকা হচ্ছে সুদের পরিমাণ। এবারে সময় কত বলে দিয়েছে, সময় বলে দিয়েছে দেখো 10 বছর, সেজন্য সময় অর্থাৎ টি সেটা কত 10 বছর। আর সমান আমরা জানি বার্ষিক শতকরা সুদের হার। তো দেখো এখানে আমরা যে সূত্রটা জানি সরল সুদ নির্ণয়, সেটা আমরা এখানে লিখব। আমরা জানি I = PRT/100, এই যে সূত্র এটা আমরা সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে এটা জানি। তো দেখো আই এর মান আমরা এখানে জানি, আই এর মান দেখো x টাকা, আয়ের জায়গায় x বসিয়ে দিলাম। পি এর মান কত, পিও ছিল x টাকা, তো সেটা বসালাম। আর আর এর মান তো আরটা আমরা নির্ণয় করব, সেই জন্য আরটা আরই থাকবে। তারপরে টি কত, টি হচ্ছে 10 বছর। দেখো 10 বছর এখানে 10 লিখে দিলাম, আর নিচে হচ্ছে 100। তো এই শূন্য কেটে গেল, তার মানে উপরে থাকছে XR আর নিচে হচ্ছে 10। এবারে আমরা কি করব না, কোনাকুনি গুণ করব। দেখো 10-এর সঙ্গে x এর গুণ হবে, আর x এর নিচে কিছু নেই আছে 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ XR সমান আমরা x আর 10 গুণ করলে 10x ডান দিকে রাখলাম, যেহেতু আর এর মান নির্ণয় করব এই বিষয়টাকে বাঁ দিকে রাখলাম। এবারে দেখো অতএব আমরা R = লিখতে পারি, এখানে গুণ আকারে রয়েছে x এর সঙ্গে আর, এদিকে চলে আসলে xটা কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 10x এর নিচে চলে আসবে x। তো x কেটে গেল, থাকছে হচ্ছে 10, অর্থাৎ আর এর মান আমরা কত পেলাম না 10 পেলাম। অতএব লিখলাম অতএব বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%। তো এটাই কিন্তু বিবৃতিতে দেওয়া ছিল যে বার্ষিক সরল সুদের হার হবে 10%, সেজন্য বিবৃতিটা আমরা কি লিখেছি না সত্য বিবৃতি হবে সেটা লিখেছি। এবারে দেখো 2 গ কি বলছে, বার্ষিক ক্যাপিটাল R% হার সরল সুদে x টাকার ক্যাপিটাল t বছরের সুদ I টাকা হলে x/t = 100 I হবে। তো এই বিবৃতি এটাও কিন্তু একটা সত্য বিবৃতি, ঠিক আছে। তো কেন সত্য হলো বা উত্তরটি কিভাবে লিখতে হবে চলো আমরা খাতাতে দেখে নিই। তো দেখো 2 গ এর উত্তরটি এভাবে লিখবে, যে বিবৃতি আছে এখান থেকে এই পর্যন্ত লিখবে, উত্তর হিসেবে লিখবে
প্রদত্ত বিবৃতিটি সত্য। এই পর্যন্ত উত্তর ব্যাখ্যা দিচ্ছি তোমাদের বোঝার জন্য। দেখো এখানে যে বিষয়গুলি দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব। এখানে আসল অর্থাৎ পি সেটা কত বলে দিয়েছি এক্স টাকা, দেখো এখানে লিখেছি এক্স টাকা। সময় টি সেটা কত বলে দিয়েছে ক্যাপিটাল টি বছরের, তাই না? তো ক্যাপিটাল টি বছর। বার্ষিক সরল সুদের হার অর্থাৎ যেটাকে আমরা আর বলে চিহ্নিত করি স্মল আর, সেটা এখানে বলে দিয়েছে কত ক্যাপিটাল আর পার্সেন্ট, তো ক্যাপিটাল আর পার্সেন্ট লিখেছি। আর সুদ এখানে বলে দিয়েছে দেখো আই টাকা, তো সুদ হচ্ছে ক্যাপিটাল আই টাকা। আমরা জানি আই অর্থাৎ সুদ সমান PRT বাই 100, তো প্রত্যেকটার মান আমরা এখানে জানি, সেগুলো বসিয়ে দিয়েছি। দেখো সুদ এখানে আই বলা ছিল, আই বসিয়ে দিলাম। আর পি এর মান এখানে বলেছে এক্স, এখানে এক্স বসালাম। আর এর মান হচ্ছে ক্যাপিটাল আর টি এর মান অর্থাৎ সময়ের মান এখানে ক্যাপিটাল টি। আর নিচে তো 100 ছিল। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখো এর নিচে আয়ের নিচে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ 100-র সঙ্গে আই গুণ হবে আর 1-এর সঙ্গে এই পুরো বিষয়টা গুণ হবে। আর পুরো বিষয়টা গুণ হলো হচ্ছে এক্স আর টি, এই যে বাদিকে লিখেছি। আর 100-এর সঙ্গে আই গুণ করলে 100i। তো এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটাই কিন্তু বিবৃতিতে দেওয়া ছিল। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই বিবৃতিটা সত্য আমরা বলতে পারি, সেই জন্যই এখানে লিখেছি প্রদত্ত বিবৃতিটি সত্য। এবার দেখো 3 নম্বর দাগের কি বলছে, এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে। 3-এর ক কি বলছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার 8% হলে কোনো টাকার কত বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করো। তো এখানে দেখো বলছে কোনো টাকার, অর্থাৎ আসলটা আমাদেরকে ধরে নিতে হবে এবং আমাদের নির্ণয় করতে হবে কি যে কত বছরের, অর্থাৎ সময়টা নির্ণয় করতে হবে। তো চলো অঙ্কটা করে দেওয়া যাক। তো দেখো 3-এর ক নম্বর দাগের ধরি আসল অর্থাৎ পি সমান এক্স টাকা, অতএব সুদ অর্থাৎ আই সমান কত না আসলের, এখানে কি বলছে না আসলের 8/25 অংশ, ঠিক আছে? তো সেই জন্যই এখানে লেখা আছে দেখো সুদ সমান আসল হচ্ছে এক্স টাকা, তার 8/25 অংশ করেছি, তো গুণ করেছি ওই জন্য। তো এইবারে তার মানে 8-এর সঙ্গে এক্সটা গুণ হয়ে যাবে 8x/25 টাকা। বার্ষিক সুদের হার আর কত বলে দিয়েছিল ওখানে 8%, এবং সময় হচ্ছে টি, এই টিটাই আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ কত বছর সময়, কত বছর সেটাই কিন্তু নির্ণয় করতে হবে। তো দেখো আমরা জানি কি I = PRT বাই 100, এটা হচ্ছে সরল সুদ নির্ণয়ের সূত্র। তো এখানে আমরা সমস্ত মানগুলো বসিয়ে দেব। দেখো আই সমান আমরা এখানে কত পেয়েছি 8x/25 পেয়েছি, আয়ের জায়গায় 8x/25 লিখলাম। পি সমান কত না এক্স লিখলাম। আর হচ্ছে 8%, দেখো আর এর জায়গায় 8 লিখেছি। টি নির্ণয় করব, টিটা টি অবস্থাতেই থাকলো, আর নিচে হচ্ছে 100, ঠিক আছে? এবার দেখো কোনাকুনি গুণ হবে, আমরা কোনাকুনি গুণ করব। দেখো এক্স 8 আর টি এর সঙ্গে 25 গুণ হবে, তো এখানের সঙ্গে এইটার 25 গুণ করলে দেখো 25টা গুণ আকারেই বাদিকে রেখেছি। আর 8x এর সঙ্গে 100টা কি হবে গুণ আকারে এদিকে রাখলাম। আমাদের নির্ণয় করতে হবে কি এই যে টিটা নির্ণয় করব। অতএব টি সমান এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টা ডান দিকে চলে যাবে, এখানে গুণ আকারে আছে, ডান দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তো দেখো ভাগ অর্থাৎ নিচে চলে গেল। দেখো এই 8 আর এই যে 8 কেটে গেল, এখানে হচ্ছে এক্স আর এক্স কেটে গেল 25, আর 100 কাটলে হচ্ছে 4 25 100, অর্থাৎ 4 হচ্ছে। টির মান কত পেলাম না 4 পেলাম, অর্থাৎ টি মানে কি সময়, সেজন্য আমরা লিখেছি দেখো অতএব 8% সরল সুদের হারে 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। এটাই হচ্ছে উত্তর। এই উত্তরটা তোমরা লিখে দেবে। এবার দেখো 3-এর খ কি বলছে, বার্ষিক 3% সরল সুদের হারে কোনো মূলধন 5 বছরে সুদে আসলে 966 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এখানে দেখো কোনো মূলধন, অর্থাৎ মূলধনটা বলা নেই, তো এটা আমাদেরকে ধরে নিতে হবে এবং এটাই কিন্তু নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো দেখো 3-এর খ ধরি মূলধন অর্থাৎ পি সমান এক্স টাকা, এই মূলধনটাই কিন্তু আমরা নির্ণয় করব। অতএব সুদ সমান, সুদ অর্থাৎ আই সমান কত, আমাদের সুদাসল বলেছিল 966 টাকা, তার থেকে যদি আমরা মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে পরে কি পাবো সুদ পাবো। তো সুদাসল থেকে এক্স বাদ অর্থাৎ মূলধন বাদ দিচ্ছি, অর্থাৎ সুদ হচ্ছে কত পেলাম 966 বিয়োগ এক্স টাকা। বার্ষিক সুদের হার অর্থাৎ তার সেটা কত বলে দিয়েছিল 3%। সময় অর্থাৎ টি সেটা কত বলেছে 5 বছর। আমরা জানি যে সরল সুদ নির্ণয়ের যে সূত্র অর্থাৎ I = PRT/100। তো দেখো প্রত্যেকটা মান আমরা এখানে বসিয়ে দেব। দেখো আয়ের মান এখানে আমরা কত দেখেছি 966 বিয়োগ এক্স, এখানে বসিয়ে দিলাম।
পি হচ্ছে এক্স টাকা এখানে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি, আর হচ্ছে 3% 3 বসালাম, টি হচ্ছে 5 বছর এখানে দেখতে পাচ্ছ টি বসালাম, টি এর মান বসালাম, আর নিচে হচ্ছে 100। দেখো 5 আর 100 কাটাকুটি করলে হচ্ছে 5 20 100, নিচে হচ্ছে 20। অর্থাৎ এবারে কোনাকুনি গুণ করে দিই, দেখো 20-র সঙ্গে এইটা গুণ হবে, আর এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, 1-এর সঙ্গে এই পুরো বিষয়টা গুণ হবে। দেখো এখানে 3 আর x আছে, 3xটা 1-এর সঙ্গে গুণ হলে কি হবে, 3x হচ্ছে, তাহলে বাঁদিকে থাকছে 3x, আর ডান দিকে এই বিষয়টার সঙ্গে 20 গুণ হবে, এই 966-র সঙ্গে 20 গুণ করলে হয় 19,320, তোমরা পাশে গুণ করেও দেখে নিতে পারো। আর মাইনাস 20 আর x গুণ করলে হচ্ছে কি 20x হচ্ছে। এইবারে দেখো এই যে -20x এটাকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসলে কি হবে, +20x হচ্ছে, আর 3x তো ছিলই, অর্থাৎ 20x আর 3x যোগ করলে হচ্ছে 23x, আর ডান দিকে কি ছিল 19,320 টাকা। অতএব 23x সমান হচ্ছে 19,320 টাকা। অতএব x সমান এই 23টা এদিকে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো 23 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি বা তোমরা ভাগ করেও দেখে নিতে পারো, সেটা হবে কত 840। অর্থাৎ x সমান পেলাম কত 840। x আমরা কি ধরে নিয়েছিলাম, x ধরে নিয়েছিলাম মূলধন। তো আমরা এখানে লিখবো কি উত্তরে, অতএব নির্ণেয় মূলধন সমান 840 টাকা, এটাই উত্তর। এবারে দেখো 4 নম্বর দাগের এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, ক এবং খ, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। তো 4-এর ক কি বলছে দেখো, একই সময়ে এ ব্যাংকে 4,000 টাকা এবং বি পোস্ট অফিসে 4,000 টাকা রাখলো। অর্থাৎ দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের যে মূলধনের পরিমাণ কত 4,000 এবং 4,000। 4 বছর পর, অর্থাৎ সময় কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই 4 বছর, 4 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 4,640 টাকা, এটা ব্যাংকের ক্ষেত্রে 4,640 টাকা, ও 4,800 টাকা ফেরত পান। 4,800 কার জন্য, এটা হচ্ছে পোস্ট অফিসের। এবারে দেখো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। তো চলো অঙ্কটা দেখে নিই। তো দেখো 4-এর ক, ব্যাংকের ক্ষেত্রে আসল অর্থাৎ পি সেটা কত বলা ছিল, দুই ক্ষেত্রেই পোস্ট অফিস এবং ব্যাংকের ক্ষেত্রে 4,000 টাকা করে, সেই জন্য 4,000 টাকা। সুদ অর্থাৎ আয় সেটা কত, মোট সুদ আসলে পেয়েছে এখানে কত, দেখো এখানে পেয়েছে ব্যাংকের ক্ষেত্রে 4,640 টাকা। তার থেকে আমরা যদি 4,000 টাকা বাদ দিয়ে দিই, সেটা কি পাবো, সুদ পেয়ে যাব। সেখানে এখানে লিখেছি 4,640 বিয়োগ 4,000 টাকা, অর্থাৎ 640 টাকা হচ্ছে সুদ। সময় বলে দিয়েছে টি, সেটা কত, প্রত্যেক ক্ষেত্রেই 4 বছর করে। আর ধরি সুদের হার অর্থাৎ আর, সেটা হচ্ছে R1 লিখলাম এখানে, ঠিক আছে। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি না, I = PRT/100। তো এখানে মানগুলো বসিয়ে দেবো। এবারে দেখো পি এর মান এখানে হচ্ছে 4,000, সেই জন্য পি এর জায়গায় 4,000। আর তো এটা আমরা নির্ণয় করব, সেই জন্য আর এর জায়গায় R1 ধরেছিলাম, R1 লিখে দিলাম। আর সময় হচ্ছে 4 বছর, 4 লিখে দিলাম এখানে 100। আর সুদ আমরা আই কত পেয়েছিলাম, আই হচ্ছে 640 টাকা, সেটা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন আমরা করব। দেখো 600, এই যে 0 0 0 0 কেটে দিয়েছি। এবারে দেখো এখানে কি আছে, 4 4 16, অর্থাৎ 160 R1। তো ডান দিকে 160 R1, নিচে তো কিছু নেই, আর বাঁদিকে হচ্ছে 640, এটাকে ঘুরিয়ে লিখলাম 160 R1, ডান বাঁদিকেরটা ডান দিকে লিখলাম 640। এবং R1 সমান কি লিখবো, 160-এর সঙ্গে গুণাকারে ছিল, একদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে, তো এটা নিচে চলে আসবে। দেখো কাটাকুটি করলে হচ্ছে 4 16 64, অর্থাৎ 4 পাচ্ছি, ঠিক আছে। তো অর্থাৎ R1 সমান 4, এটা কি, অতএব ব্যাংকের ক্ষেত্রে সুদের হার সমান 4% পেলাম। এইবারে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা একই রকমভাবে নির্ণয় করব আর এর মান। তো দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে আসল অর্থাৎ পি, এক্ষেত্রেও 4,000 টাকা ছিল। সুদ অর্থাৎ আই, এক্ষেত্রে কি ছিল, এখানে পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা সুদ আসলে পেয়েছিলাম কত 4,800 টাকা। তাহলে এইটার থেকে 4,000 বাদ দিলে কি থাকবে, এই যে পোস্ট অফিসে 4,000 বাদ দিলে আমরা 800 টাকা সুদ পেয়ে যাব, সেটাই এখানে করেছি। 4,800 বিয়োগ 4,000 টাকা, অর্থাৎ 800 টাকা আমরা সুদ পেয়েছি। সময় অর্থাৎ টি, সেটা 4 বছর। ধরি সুদের হার অর্থাৎ আর, সেটা R2 ধরলাম পোস্ট অফিসের ক্ষেত্রে। ওকে, আমরা জানি যে সরল সুদের যে সূত্র সেটা হচ্ছে I = PRT/100। তো মানগুলো বসিয়ে দেবো। পি হচ্ছে এখানে দেখো 4,000 বসিয়ে দিলাম, আর হচ্ছে R2, এখানে R2 বসিয়ে দিলাম, টি হচ্ছে 4 বছর, 4 বছর বসিয়ে দিলাম, আই হচ্ছে 800, আর নিচে হচ্ছে এখানে 100। তো দেখো 0 0 0 0 কাটা, এখানে দেখছে 4 4 16, অর্থাৎ 160। তার ডান দিকে 160 R2, আর বাঁ দিকে হচ্ছে 800। তো ঘুরিয়ে লিখলাম 160 R2টা বাঁ দিকে, আর ডান দিকে লিখলাম 800। অতএব R2 সমান কত পাবো, R2 সমান হচ্ছে 160টা দিকে নিচে চলে আসবে, ভাগ হয়ে যাচ্ছে। তো কাটাকুটি যদি আমরা করি, দেখো 0 0 কাটা, 5 16 80, অর্থাৎ 5 পাচ্ছি। R2 কত পেলাম, 5 পেলাম। অতএব দেখো আমরা লিখবো পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার পেলাম 5%, আর আমরা ব্যাংকের ক্ষেত্রে কত পেয়েছিলাম 4%। তো দেখো ওই জন্য লিখছি, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত, ব্যাংকের ক্ষেত্রে R1,
আর ব্যাংক পোস্ট অফিসের ক্ষেত্রে হচ্ছে R2। তো R1:R2, R1 কত পেয়েছিলাম 4 এবং R2 কত পেলাম 5। তো 4:5 এটাই হচ্ছে উত্তর। এবারে দেখো 4 খ কি বলছে, মিস্টার এ চাকরি থেকে অবসর নেওয়ার সময় গ্র্যাচুইটি বাবদ এককালীন 12 লক্ষ টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে LIC ও ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 90,000 টাকা পান। যদি LIC ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 8% ও 7% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন। তো চলো অঙ্কটা দেখে নিই। তো দেখো 4 খ, ধরি মিস্টার এ LIC-তে রেখেছেন X টাকা, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। অতএব মিস্টার এ ব্যাংকে রেখেছেন কত টাকা, মোট তো 12 লাখ টাকা, তার মধ্যে LIC-তে রেখেছেন X টাকা, তাহলে 12 লাখ টাকা থেকে X টাকা যদি বাদ দিয়ে দিই সেটা হচ্ছে ব্যাংকে রেখেছে। অতএব এখন LIC-র ক্ষেত্রে কি বিষয়গুলো দেওয়া আছে সেগুলো দেখে নিই। আসল অর্থাৎ P সেটা হচ্ছে X টাকা আমরা ধরে নিয়েছি, সময় অর্থাৎ T সেটা হচ্ছে 1 বছর বলা আছে প্রশ্নে, আর সুদের হার R সেটা কত বলে দিয়েছে ওখানে 8%। অতএব সুদ অর্থাৎ I সেটা আমরা I সমান আমরা কি জানি যে PRT/100। তো এখানে মানগুলো বসিয়ে দিই। দেখো P হচ্ছে X, P এর জায়গায় X, R হচ্ছে কত 8%, 8 লিখলাম, আর T হচ্ছে 1 বছর, তো 1 লিখলাম, আর নিচে হচ্ছে 100। দেখো উপরে থাকছে 8x আর নিচে হচ্ছে 100, এটা হচ্ছে 8x/100 টাকা পেলাম কিসের ক্ষেত্রে, LIC-র ক্ষেত্রে। এবারে দেখো ব্যাংকের ক্ষেত্রে আসল অর্থাৎ P সেটা কত 12 লাখ বিয়োগ X টাকা, সময় T সেটা 1 বছর, সুদের হার R সেটা বলে দিয়েছিল 7%, সেটা লিখে দিলাম। অতএব সুদ অর্থাৎ I আমরা কি জানি PRT/100, এটা হচ্ছে সরল সুদ নির্ণয়ের সূত্র। তো প্রত্যেকটা মান এখানে বসিয়ে দেবো। P হচ্ছে কত দেখো 12 লাখ বিয়োগ X, এখানে লিখে দিলাম। R হচ্ছে কত 7, এখানে লিখে দিলাম। সময় হচ্ছে T হচ্ছে সময়, সেটা কত বলে দিচ্ছি এখানে 1 বছর, সেই 1 এখানে লিখে দিলাম, আর নিচে হচ্ছে 100। তো এখানে দেখো আমরা 7-এর সঙ্গে এই 12 লাখটা যদি গুণ করি, 7 × কত 84, তো 84 লক্ষ টাকা, আর 84 লক্ষ, আর এখানে দেখো -x আর 7, তাহলে -7x হচ্ছে 7x, আর নিচে থাকছে 100। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সুদ পেলাম, এই যে ব্যাংকের ক্ষেত্রে সুদ পেলাম কত এইটা। এখন দেখো শর্তানুযায়ী আমরা লিখবো কি, এই যে 8x/100 এটা কোথায় পেয়েছিলাম, কোথাকার সুদ না, এটা হচ্ছে LIC-তে রেখে যে যখন টাকা রাখবো সেখান থেকে সুদ পেয়েছে এটা, আর ব্যাংক থেকে পেয়েছি কোনটা এইটা। তো এটা যোগ করলেই সেটা বলেছে কত 90,000 টাকা যেন আমরা পাই। তো 90,000 টাকা আমরা সমান দেখাতে পারি শর্তানুযায়ী। ওকে, এবারে দেখো নিচে এখানে 100, এখানে 100, অর্থাৎ লসাগু হচ্ছে 100, আর ওপরে এগুলো তাহলে যোগ হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 8x, আর এখানে হচ্ছে 84 লাখ, আর -7x। এবারে দেখো 8x থেকে যদি আমরা 7x বিয়োগ করি, তাহলে x থাকে x + 84 লাখ। এবারে দেখো 100 এর নিচে এই 90,000-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ 1-এর সঙ্গে এইটা গুণ, মানে এটাই থাকে, আর 100-র সঙ্গে এই 90,000 যদি গুণ করি এখানে হয়ে যাবে 90 লক্ষ টাকা। ওকে, এবারে দেখো x এর মান আমরা নির্ণয় করব। অতএব x সমান এই 84 লক্ষটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তো 90 লাখ থেকে 84 লাখ যদি আমরা বিয়োগ করি থাকছে হচ্ছে 6 লাখ। ঠিক আছে, তো x এর মান পেলাম আমরা 6 লাখ। x আমরা কি ধরে নিয়েছিলাম, দেখো x ধরে নিয়েছিলাম আমরা LIC-তে রেখেছে X টাকা, তাহলে তার মান বেরিয়েছে 6 লাখ, অর্থাৎ ব্যাংকে রেখেছে কত 12 লাখ থেকে x যদি বিয়োগ করি, অর্থাৎ 12 লাখ থেকে যদি 6 লাখ বিয়োগ করি, তার মানে এখানেও ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু 6 লাখই হচ্ছে। ঠিক আছে, তো দেখো উত্তরটা আমরা এভাবে লিখে দেবো। তাহলে মিস্টার এ LIC-তে রেখেছেন 6 লাখ টাকা, আমরা পেয়েছি 6 লাখ টাকা x এর মান, এবং ব্যাংকে রেখেছেন 12 লাখ -x, অর্থাৎ 12 লাখ থেকে 6 লাখ বিয়োগ করলে থাকছে এক্ষেত্রেও 6 লাখ টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এই ছিল ক্লাস 10-এর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। তো ক্লাস 10-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।